স্যার, আমি আপনার এখানে প্রশিক্ষণ দিতে এসেছি, অন্য কিছু নয়। তখন স্যার বলল, আরে তুমি বোঝো না কেন, এটাও তো প্রশিক্ষণের একটা অংশ। আমি বললাম, স্যার আমি এইভাবে প্রশিক্ষণ দিতে পারবো না। স্যার বলল, তাহলে তোমার মডেল হওয়ার স্বপ্ন চিরতরে মুছে ফেলো। বন্ধুরা, আমার জীবনের স্বপ্ন ছিল একজন নৃত্যশিল্পী হওয়া। নৃত্য শিখতে গিয়ে যখন আমি প্রশিক্ষণে গেলাম, তখন আমার নৃত্য একাডেমির এমডি বিশিষ্ট শিল্পপতি শ্রীমান কুণ্ডু আমাকে কথাগুলো বলছিলেন। আমি তার কথাগুলো অবাক হয়ে শুনছিলাম। তারপর তিনি বললেন, তোমার জন্য আমার কোম্পানির পক্ষ থেকে একটা বড় অফার আছে। তুমি যদি সেটা করতে পারো তাহলে কোম্পানির তরফ থেকে তোমাকে ১,০০,০০,০০০ টাকা উপহার দেওয়া হবে। আমি বললাম, স্যার ১,০০,০০,০০০ টাকা? তখন স্যার বলল, জি হ্যাঁ, ১,০০,০০,০০০ টাকা। আমি মনে ভাবলাম এটাই হয়তো আমার উপরে ওঠার সিঁড়ি। আমি স্যার এর কোম্পানিতে একজন মডেল হিসেবে কাজ করো বলে সিদ্ধান্ত নিলাম। কিন্তু প্রকৃতপক্ষে স্যার কেন আমাকে এমন অফার করেছিলেন, বন্ধুরা, বাকিটা গল্পেই বলছি। আশা করি বন্ধুরা তোমরা আমার পুরো গল্পটি মনোযোগ সহকারে শুনবে। নিশ্চয়ই অনেক মজা পাবে। চলো তাহলে বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। বন্ধুরা, আমার নাম বিন্দিয়া রায়, কলকাতার একজন মেয়ে। ছোটবেলা থেকেই আমার জীবনটা ছিল রঙিন স্বপ্নে ভরা। আমার মুখের হাসি আর মিষ্টি কথার জাদুতে সবাই মুগ্ধ হতো। কিন্তু আমার সবচেয়ে বড় পরিচয়, আমি একজন নৃত্যশিল্পী। নাচ আর গান আমার শিরায় শিরায়, আমার প্রতিটা শ্বাসে। ছোটবেলা থেকেই আমি স্বপ্ন দেখতাম একদিন আমি বড় মঞ্চে নাচব, গান গাইব আর দর্শকদের মন জয় করব। আমার বাবা ভানুদ্বীপ রায় আর মা শ্রেয়া রায় আমাকে সবসময় উৎসাহ দিতেন। আমার নাচ আর গানের শখকে তারা কখনো বাধা দেননি। আমি স্কুল কলেজের প্রতিটা অনুষ্ঠানে নাচতাম, গান গাইতাম। প্রতিবার দর্শকদের হাততালি আর ভালোবাসা আমাকে আরও উৎসাহ দিত। আমার বাবা বলতেন, বিন্দিয়া, তোর নাচে যে জাদু আছে তা পৃথিবীর যে কোনো মঞ্চ জয় করতে পারে। কিন্তু দুঃখের বিষয়, আমার বাবা আমার এই সাফল্যের দিনগুলো দেখে যেতে পারেননি। তিনি চলে গেছেন। তবে তার কথাগুলো আমার মনে বলবল করে। পড়াশোনার পাশাপাশি আমি নাচার গানের চর্চা কখনো ছাড়িনি। কলেজ শেষ করে আমি ভর্তি হলাম কলকাতার একটি নামকরা নৃত্য একাডেমিতে। সেখানে আমি নাচের সব কৌশল শিখলাম। কথক থেকে সমকালীন ভরতনাট্যম থেকে ফ্রিস্টাইল, প্রতিটা পদক্ষেপ আমার স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার একটা ধাপ ছিল। আমার কঠোর পরিশ্রম আর সৃষ্টিকর্তার আশীর্বাদে আমি ধীরে ধীরে একজন নৃত্যশিল্পী হিসেবে পরিচিতি পেলাম। দেশ বিদেশে আমার নাম ছড়িয়ে পড়ল। আমার মা শ্রেয়া আমার পাশে সবসময় ছিলেন, আমার সবচেয়ে বড় সমর্থক হয়ে। এখন আমি আর মা শহরের একটি ফ্ল্যাটে থাকি। প্রতিদিন নতুন নতুন মঞ্চে নাচি, গান গাই, দর্শকদের মুগ্ধ করি। আমার জীবনটা যেন একটা সুরের মতো লয়তালে আর আবেগে ভরা। কিন্তু বন্ধুরা, আমার এই কাম করা শিল্পপতি তার একটি বড় কোম্পানির উদ্বোধনী অনুষ্ঠানে আমি নাচের প্রস্তাব পেলাম। এটা ছিল আমার কাছে একটা বড় সুযোগ। প্রস্তাবটা শুনে মা খুব খুশি হলেন। বললেন, বিন্দিয়া, এটা তোর জন্য বড় মঞ্চ। তুই তোর নাচ দিয়ে সবাইকে মুগ্ধ করবি। আমিও উচ্ছ্বাসে ভরে উঠলাম। নির্দিষ্ট দিনে আমি সেই অনুষ্ঠানে গেলাম। মঞ্চে উঠে আমি আমার সেরা পারফরম্যান্স দিলাম। দর্শকদের হাততালি আর উচ্ছ্বাস আমার হৃদয়ে ভরিয়ে দিল। অনুষ্ঠান শেষে শ্রীমান কুণ্ডু নিজে এসে আমাকে ধন্যবাদ জানালেন। তিনি আমার নাচের প্রশংসা করে ১,০০,০০০ টাকার পুরস্কার ঘোষণা করলেন। আমি তো আনন্দে আত্মহারা। কিন্তু বন্ধুরা, এখানেই গল্পটা একটা নতুন মোড় নিল। অনুষ্ঠান শেষে শ্রীমান কুণ্ডুর পিএস আমার কাছে এসে বললেন, ম্যাডাম, স্যার আপনার সঙ্গে তার চেম্বারে দেখা করতে চান। আমি একটু অবাক হলাম, তবুও ভাবলাম হয়তো কোনো পেশাগত কথা। আমি তার চেম্বারে গেলাম। শ্রীমান কুণ্ডু আমাকে দেখে হাসি মুখে স্বাগত জানান।
বললেন, বিন্দিয়া, তোমার নাচ আমার মন জয় করে নিয়েছে। আমি তোমার সঙ্গে আরও পেশাগতভাবে কাজ করতে চাই। তার কথায় আমি একটু থমকে গেলাম। তার দৃষ্টিতে কিছু একটা ছিল যেটা আমার মনে প্রশ্ন জাগাল। আমি সৌজন্যের খাতিরে হাসলাম, কিন্তু মনে মনে ভাবলাম এই প্রস্তাব কতটা পেশাগত হবে। তার কথাবার্তা আমার কাছে পুরোপুরি স্বাভাবিক লাগছিল না। তবু আমি ভদ্রতা বজায় রাখলাম। বললাম, স্যার, আপনার প্রশংসার জন্য ধন্যবাদ। আমি আমার নাচ দিয়ে দর্শকদের খুশি করতে চাই। তিনি হাসলেন, কিন্তু তার হাসিতে কেমন যেন একটা অস্পষ্টতা ছিল। আমি চেম্বার থেকে বেরিয়ে এলাম। মনে একটা অজানা প্রশ্ন নিয়ে, বন্ধুরা, শ্রীমান কুণ্ডুর সঙ্গে আমার এই পরিচয় আমার জীবনকে কোনো পথে নিয়ে যাবে? তার এই পেশাগত প্রস্তাবের পিছনে কী উদ্দেশ্য লুকিয়ে আছে আমি জানি না। শ্রীমান কুণ্ডুর সঙ্গে সেই প্রথম দেখা আমার মনে একটা অস্বস্তি জাগিয়ে তুলেছিল। তার পেশাগত প্রস্তাব আর দৃষ্টিভঙ্গি আমাকে কিছুটা সতর্ক করে দিয়েছিল। তবুও আমি ভাবলাম, হয়তো আমি বেশি ভাবছি। তিনি একজন নামকরা শিল্পপতি। তার কথাবার্তা হয়তো এমনই একটা আভিজাত্য থাকে। আমি নিজেকে বোঝালাম, আমার কাজ হলো আমার নাচ দিয়ে সবাইকে মুগ্ধ করা। বাকিটা নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই। কিন্তু বন্ধুরা, আমার এই ভাবনা বেশিদিন টিকল না। পরের দিন থেকে শ্রীমান কুণ্ডু আমাকে প্রায় প্রতিদিন ফোন করতে শুরু করলেন। কখনো বলতেন, বিন্ধিয়া, তোমার নাচের কথা ভেবে আমার মন ভালো হয়ে যায়। কখনো বলতেন, তোমার সঙ্গে একটু ভিডিও কলে কথা বলতে চাই। আমি সৌজন্যের খাতিরে টুকটাক কথা বলতেন, কিন্তু তার সঙ্গে বেশি ঘনিষ্ঠতা বাড়াতে চাইতাম না। আমি মনে মনে ভাবতাম, আমি একজন নৃত্যশিল্পী। আমার জায়গা মঞ্চে, দর্শকদের সামনে। এই ধরনের ব্যক্তিগত সম্পর্ক আমার জন্য ঠিক নয়। একদিন সন্ধ্যায় শ্রীমান কুণ্ডুর ফোন এল। তিনি উত্তেজিত গলায় বললেন, বিন্দিয়া, তোমার জন্য একটা সুখবর আছে। আমি জিজ্ঞেস করলাম, কি সুখবর স্যার? তিনি বললেন, এটা ফোনে বলা যাবে না। তুমি আজ সন্ধ্যায় আমার চেম্বারে এসো। আমি একটু দ্বিতস্তে পড়লাম। ফোনে বলা যাবে না এমন কি কথা? তবু কৌতূহলের বশে আমি রাজি হলাম। মাকে বললাম, মা, শ্রীমান কুণ্ডু আমাকে তার চেম্বারে ডেকেছেন, কি যেন একটা সুখবরের কথা বলছেন। মা একটু চিন্তিত হলেন, কিন্তু বললেন, ঠিক আছে বিন্দিয়া, তুই যাস, তবে সাবধানে। তুই যথেষ্ট বুদ্ধিমতী, নিজেকে সামলে রাখিস। সন্ধ্যায় আমি শ্রীমান কুণ্ডুর চেম্বারে পৌঁছালাম। তিনি আমাকে দেখে খুব খুশি হলেন। হাসি মুখে বললেন, বিন্ধিয়া, এসো, বসো। তুমি এত সুন্দর নাচো। আমার কোম্পানির একটা বড় ইভেন্ট তোমাকে চাই। তারপর তিনি আমাকে একটি পেশাগত আলোচনার জন্য ডিনারের প্রস্তাব দিলেন। আমি একটু অস্বস্তি বোধ করলাম, কিন্তু ভদ্রতার খাতিরে রাজি হলাম। ডিনারের সময় তিনি আমার নাচ, আমার ক্যারিয়ার নিয়ে অনেক প্রশংসা করলেন। কিন্তু আমি লক্ষ্য করলাম তার কথায় একটা অন্যরকম ইঙ্গিত ছিল। তিনি বারবার আমার ব্যক্তিগত জীবন নিয়ে জানতে চাইছিলেন। ডিনার শেষে আমি বললাম, স্যার, আপনি তো বলেছিলেন কোনো সুখবর আছে, সেটা কি? তিনি হাসলেন, তারপর বললেন, বিন্দিয়া, আমি তোমার জন্য একটা উপহার এনেছি। বাসায় গিয়ে খুলে দেখো। আর হ্যাঁ, আগামীকাল আমার সঙ্গে কলকাতার একটা পার্কে দেখা করো। আমার একটা বড় প্রস্তাব আছে। তুমি যদি সেটা করতে পারো, তাহলে আমি তোমাকে 1,000,000 টাকা দেব। আমি অবাক হয়ে বললাম, 1,000,000 টাকা? কি এমন কাজ স্যার? তিনি হাসি দিয়ে বললেন, কালকে দেখা করো, সব বুঝিয়ে দেব। আমি বাসায় ফিরে এলাম। মাকে সব বললাম। মা বললেন, মিন্দিয়া, তুই সাবধানে থাকিস। এত টাকার প্রস্তাবে কিছু একটা গোলমাল থাকতে পারে। আমারও মনে প্রশ্ন জাগছিল। উপহারের বাক্সটা খুলে দেখলাম, তাতে একটা দামি শাড়ি আর একটা চিঠি। চিঠিতে লেখা, বিন্দিয়া, তুমি আমার কোম্পানির মুখ হতে পারো। কালকের প্রস্তাবটা ভেবে দেখো। আমি রাতে ঘুমাতে পারলাম না। শ্রীমান কুণ্ডুর এই প্রস্তাবের পিছনে কি লুকিয়ে আছে?
1,000,000 এই কাজটা কি? পরের দিন আমি কলকাতার পার্কে গেলাম। শ্রীমান কুণ্ডু আমাকে দেখে হাসলেন, বললেন, বিন্দিয়া তুমি এসেছ, এটাই আমার জন্য বড় কথা। আমি সরাসরি প্রশ্ন করলাম, স্যার কাজটা কি? 1,000,000 কথা বলছেন? এটা কি ধরনের কাজ? তিনি বললেন, বিন্দিয়া আমি চাই তুমি আমার কোম্পানির সেরা ব্র্যান্ডের মডেল হও। তুমি যদি আমার প্রশিক্ষণে পাস করতে পারো তাহলে এই 1,000,000 তোমার। আমার কোম্পানির ভবিষ্যৎ তোমার হাতে। আমি বললাম, স্যার আমি যথাসাধ্য চেষ্টা করব। আপনার কোম্পানির জন্য আমি আমার সেরা পারফরম্যান্স দেব। তিনি হাসলেন, বললেন, কাল থেকে প্রশিক্ষণ শুরু। তুমি আমার একাডেমিতে চলে এসো। আমি রাজি হলাম, কিন্তু মনে মনে একটা অজানা প্রশ্ন কাজ করছিল। এই প্রশিক্ষণটা কি? শ্রীমান কুণ্ডুর উদ্দেশ্য কি? সে কি আদৌ আমাকে মডেল বানাবে নাকি অন্য কিছু? শ্রীমান কুণ্ডুর প্রস্তাব আমার মনে একটা অদ্ভুত মিশ্রণ তৈরি করেছিল, উৎসাহ আর সন্দেহ। 1,000,000 কথা শুনে আমার মনমূল ছিল এটা আমার ক্যারিয়ারের জন্য একটা বড় সুযোগ হতে পারে। কিন্তু তার কথাবার্তা আমাকে বারবার ভাবিয়ে তুলছিল। আমি মাকে সব খুলে বললাম। মা বললেন, বেন্দিয়া তুই সাবধানে থাকিস। এত বড় প্রস্তাবের পেছনে কিছু একটা থাকতেই পারে। তুই তোর বিবেকের কথা শুনবি। মায়ের কথা আমাকে আরও সতর্ক করে দিল। পরের দিন আমি শ্রীমান কুণ্ডুর প্রশিক্ষণ একাডেমিতে পৌঁছালাম। সেখানে গিয়ে দেখি আমার মতো আরও অনেক তরুণী এসেছে। সবাই উৎসাহে মুখরিত, সবার চোখে নতুন কিছু করার স্বপ্ন। আমার মন একটু শান্ত হলো। ভাবলাম হয়তো এটা সত্যি একটা পেশাগত প্রশিক্ষণ। শ্রীমান কুণ্ডু এলেন, সবাইকে স্বাগত জানালেন। তিনি বললেন, আপনারা আমার কোম্পানির ভবিষ্যৎ। এই প্রশিক্ষণ আপনাদের দক্ষতাকে আরও শানিত করবে। তার কথায় একটা আত্মবিশ্বাস ছিল যেটা আমাকে কিছুটা আশ্বস্ত করল। প্রশিক্ষণ শুরু হলো। প্রথম দিনে আমাদের মঞ্চে উপস্থিতি, কথা বলার ধরন আর ব্র্যান্ড প্রচারের কৌশল নিয়ে আলোচনা হলো। আমি মন দিয়ে শুনলাম, কারণ এসব আমার নৃত্যশিল্পের জগতের সঙ্গে মিলে যায়। কিন্তু আমি লক্ষ্য করলাম শ্রীমান কুণ্ডু আমার দিকে বারবার তাকাচ্ছেন। তার দৃষ্টিতে একটা ভিন্ন ভাব ছিল যেটা আমাকে অস্বস্তিতে ফেলছিল। আমি নিজেকে বোঝালাম হয়তো তিনি আমার পারফরম্যান্সের উপর নজর রাখছেন। দিন শেষে অন্য সবাই চলে গেল, কিন্তু শ্রীমান কুণ্ডু আমাকে ডেকে বললেন, বিন্দিয়া তুমি একটু থাকো, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। আমার মনটা আবার অস্থির হয়ে উঠল। আমি তার চেম্বারে গেলাম। তিনি হাসি মুখে বললেন, বেন্দিয়া তুমি আজ খুব ভালো করেছ। আমার কোম্পানির জন্য তুমি একটা সম্পদ। আমি ধন্যবাদ দিয়ে বললাম, স্যার আমি চেষ্টা করছি, কিন্তু এই প্রশিক্ষণটা ঠিক কি নিয়ে? তিনি হেসে বললেন, সবই সময় বুঝতে পারবে। তুমি শুধু আমার উপর ভরসা রাখো। তার কথার মধ্যে একটা অস্পষ্টতা ছিল যেটা আমার মনকে আরও অস্থির করে তুলুন। আমি বললাম, স্যার আমি নৃত্যশিল্পী। আমি চাই আমার কাজ দিয়ে আপনার কোম্পানির সুনাম বাড়াতে। তিনি হাসলেন, বললেন, অবশ্যই বিন্দিয়া, তবে আমি তোমাকে আরও বড় কিছু দিতে চাই। তুমি আমার সঙ্গে একটু সময় কাটাও, আমাদের পেশাগত পরিকল্পনা নিয়ে গল্প করি। আমি অস্বস্তি বোধ করলাম তার কথায় পেশাগত প্রস্তাবের যে ব্যক্তিগত কিছু বেশি মনে হচ্ছিল। আমি ভদ্রভাবে বললাম, স্যার আমার মা বাসায় অপেক্ষা করছেন, আমাকে এখন যেতে হবে। তিনি একটু হতাশ হলেন, কিন্তু বললেন, ঠিক আছে বিন্দিয়া, কাল আবার এসো, তোমার জন্য আরও বড় পরিকল্পনা আছে। আমি চেম্বার থেকে বেরিয়ে এলাম, মনে একটা অজানা প্রশ্ন। বাসায় ফিরে মাকে সব বললাম। মা বললেন, বেন্দিয়া তুই তো নীতির সঙ্গে আপস করিস না। এই শিল্পপতির উদ্দেশ্য পরিষ্কার না হওয়া পর্যন্ত সাবধানে সাবধানে থাক। রাতে আমি ভাবলাম, আমি কি এই প্রশিক্ষণ চালিয়ে যাব? 1,000,000 প্রস্তাব আমাকে টানছে, কিন্তু শ্রীমান কুণ্ডুর আচরণ আমাকে প্রশ্নের মুখে ফেলছে।
আমি সিদ্ধান্ত নিলাম আমি প্রশিক্ষণে যাব, কিন্তু নিজের সীমানা ঠিক রাখব। আমার নাচ, আমার শিল্পই আমার শক্তি। আমি কখনো সেটার সঙ্গে আপস করব না। বন্ধুরা, শ্রীমান কুণ্ডুরে প্রশিক্ষণের পেছনে কি রহস্য লুকিয়ে আছে? আমি কি তার প্রস্তাবে রাজি হব, নাকি আমার নীতির পথে অটল থাক নিজের বিবেককে প্রশ্ন করতে থাকলাম। শ্রীমান কুণ্ডুর প্রশিক্ষণে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আমি পরের দিন আবার একাডেমিতে গেলাম। মায়ের কথা মনে রেখেছিলাম, আমার নীতি আর সীমানা আমি কখনো ভালব না। আমি নিজেকে বোঝালাম এটা আমার ক্যারিয়ার, এর জন্য একটা সুযোগ। যদি এই প্রশিক্ষণ আমাকে আরও বড় মঞ্চে নিয়ে যায় তাহলে আমি চেষ্টা করে দেখব। কিন্তু মনে মনে আমি সতর্ক ছিলাম। কুণ্ডুর আচরণ আমাকে বারবার ভাবিয়ে তুলছিল। একাডেমিতে পৌঁছে দেখলাম আজ অনেক কম মানুষ, গতকালের তুলনায় প্রশিক্ষণার্থীর সংখ্যা অনেক কমে গেছে। আমি একটু অবাক হলাম। একজন সহকর্মী অভাশ্রী আমার কাছে এসে বলল, বেন্ডিয়া, তুমি লক্ষ্য করেছ আজ অনেক এলো না? শুনলাম শ্রীমান কুণ্ডু নাকি কিছু লোককে বেছে নিয়েছেন। আমার মনটা আবার অস্থির হয়ে উঠল। আমাকে কেন বেছে নেওয়া হলো? এই প্রশিক্ষণের আসল উদ্দেশ্য কি? প্রশিক্ষণ শুরু হলো আজ। আমাদের ব্র্যান্ড প্রচারের জন্য ভিডিও শুটিং এর কৌশল শেখানো হচ্ছিল। শ্রীমান কুণ্ডুর একজন সহকারী মিস শ্যাম আমাদের ক্যামেরার সামনে কিভাবে উপস্থাপন করতে হয় তা বোঝালেন। আমি মন দিয়ে শুনলাম। আমার নৃত্যশিল্পের অভিজ্ঞতা এখানে কাজে লাগছিল। ক্যামেরার সামনে আমি স্বাচ্ছন্দ্য বোধ করতাম। মিস্টার শ্যাম আমার প্রশংসা করলেন, বললেন, বিন্দিয়া, তোমার মঞ্চে উপস্থিতি অসাধারণ, তুমি আমাদের ব্র্যান্ডের জন্য পারফেক্ট। আমি হাসলাম, কিন্তু মনে মনে ভাবলাম এটা কি শুধুই পেশাগত প্রশংসা? প্রশিক্ষণের শেষে শ্রীমান কুণ্ডু আবার আমাকে তার চেম্বারে ডাকলেন। আমি সতর্কতার সঙ্গে গেলাম, মনে মনে প্রার্থনা করছিলাম, আমাকে সঠিক পথে রাখো। চেম্বারে ঢুকে দেখি তিনি একা বসে আছেন, টেবিলে একটা চকচকে বাক্স। তিনি হাসি মুখে বললেন, বিন্দিয়া, তুমি আজ আবার সবাইকে মুগ্ধ করেছ। এই নাও তোমার জন্য আরেকটা উপহার। আমি বললাম, স্যার, আপনার প্রশংসার জন্য ধন্যবাদ, কিন্তু আমি এখানে শুধু প্রশিক্ষণের জন্য এসেছি। তিনি হাসলেন, বললেন, বিন্দিয়া, তুমি বড্ড বেশি সিরিয়াস। আমি শুধু তোমার সঙ্গে আমাদের পেশাগত পরিকল্পনা নিয়ে গল্প করতে চাই। তুমি আমার কোম্পানির মুখ হতে যাচ্ছ, তাই তোমাকে আমার আরও ভালোভাবে জানতে হবে। তার কথায় আমার অস্বস্তি বাড়ল। আমি বললাম, স্যার, আমি আমার কাজ দিয়ে আপনার কোম্পানির সুনাম বাড়াতে চাই। আমার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা দরকার নেই। তিনি একটু থমকে গেলেন। তারপর বললেন, ঠিক আছে মিন্দিয়া, তুমি কাল আবার এসো। আমরা প্রশিক্ষণের পরবর্তী ধাপ শুরু করব। বাসায় ফিরে আমি মাকে সব বললাম। মা বললেন, বিন্দিয়া, তুই তোর নীতি থেকে এক চুলও সরবি না। এই শিল্পপতির কথায় কিছু অস্পষ্টতা আছে, তুই সাবধানে থাক। আমি মায়ের কথায় মাথা নাড়লাম, কিন্তু মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল। আমি কি প্রশিক্ষণ চালিয়ে যাব? 1,000,000 টাকার প্রস্তাব আমাকে টানছিল, কিন্তু শ্রীমান কুণ্ডুর আচরণ আমার মনে প্রশ্ন জাগাচ্ছিল। আমি সিদ্ধান্ত নিলাম, আমি প্রশিক্ষণে যাব, কিন্তু আমার সীমানা কঠোরভাবে বজায় রাখব। পরের দিন প্রশিক্ষণে গিয়ে দেখি আরও কম লোক। অভিশ্রী আমাকে ফিসফিস করে বলল, বিন্দিয়া, শুনলাম শ্রীমান কুণ্ডু নাকি শুধু কয়েকজনকে বেছে নিয়েছেন, তুমি তাদের মধ্যে একজন। আমার মনটা আবার অস্থির হয়ে উঠল। কেন আমাকে বেছে নেওয়া হলো? এই প্রশিক্ষণের আসল উদ্দেশ্য কি? আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, আমি আমার শিল্প আর নীতির সঙ্গে কখনো আপোস করব না। প্রশিক্ষণের শেষে শ্রীমান কুণ্ডু আবার আমাকে ডাকলেন। আমিও সতর্কতার সঙ্গে তার চেম্বারে গেলাম। তিনি বললেন, বিন্দিয়া, তুমি আমার কোম্পানির জন্য একটা বট সম্পদ। কাল আমরা একটা বিশেষ প্রশিক্ষণ শুরু করব, তুমি প্রস্তুত থেকো। আমি জিজ্ঞেস করলাম, স্যার, এই বিশেষ প্রশিক্ষণটা কি নিয়ে?
তিনি হাসি দিয়ে বললেন, সবসময় বুঝতে পারবে, শুধু আমার উপর ভরসা রাখো। আমি চেম্বার থেকে বেরিয়ে এলাম। মনে একটা অজানা আশঙ্কা নিয়ে, বন্ধুরা শ্রীমান কুণ্ডুর এই বিশেষ প্রশিক্ষণটা কি কেনই বা সে এমন করছে? আমি মনে মনে ভাবতে লাগলাম শ্রীমান কুণ্ডুর রহস্যময় কথাবার্তা আমার মনের অস্থিরতা আরও বাড়িয়ে দিচ্ছিল। তার এই বিশেষ প্রশিক্ষণ নিয়ে আমার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক ছিল। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি প্রশিক্ষণে যাব, কিন্তু আমার নীতি আর সীমানা থেকে এক চুলও সরব না। আমার নাচ আর শিল্পই আমার পরিচয়, আর আমি সেটার সঙ্গে কখনো আপোষ করব না। মায়ের কথা মনে পড়ছিল। তিনি বারবার বলেছিলেন, বিন্দিয়া, তুই তোর বিবেকের কথা শুনবি। পরের দিন আমি আবার প্রশিক্ষণ একাডেমিতে গেলাম। আজ আরও কম লোক ছিল। অভিশ্রী আমার পাশে এসে ফিসফিস করে বল, বিন্দিয়া, শুনেছি শ্রীমান কুণ্ডু নাকি শুধু তোমাকে আর 2-3 জনকে বেছে নিয়েছেন। এটা কি ব্যাপার বলতো? আমি কিছু বলতে পারলাম না। আমার মন বলছিল এই বাছাইয়ের পিছনে কিছু একটা লুকিয়ে আছে। আমি শুধু হাসলাম আর বললাম, দেখি অভিশ্রী, আমি শুধু আমার কাজটা ঠিকঠাক করতে চাই। প্রশিক্ষণ শুরু হলো। আজ আমাদের একটা মক ভিডিও শ্যুট করতে হবে। শ্রীমান কুণ্ডুর সহকারী মিস্টার শ্যাম আমাদের বললেন, আজ তোমরা আমাদের কোম্পানির একটা প্রোডাক্টের জন্য প্রচারণা ভিডিও তৈরি করবে। বিন্দিয়া, তুমি মূল মডেল হবে। আমি উৎসাহ পেলাম। এটা আমার জন্য একটা বড় সুযোগ। আমি আমার নৃত্যশিল্পে অভিজ্ঞতা কাজে লাগিয়ে ক্যামেরার সামনে আমার সেরা পারফরম্যান্স দিলাম। সবাই আমার প্রশংসা করল। মিস্টার শ্যাম বললেন, বিন্দিয়া জেন জন্মগতভাবে ক্যামেরার জন্য তৈরি। কিন্তু প্রশিক্ষণ শেষে শ্রীমান কুণ্ডু আবার আমাকে তার চেম্বারে ডাকলেন। আমি সতর্কতার সঙ্গে গেলাম। চেম্বারে ঢুকে দেখি তিনি টেবিলে একটা ঝকঝকে উপহারের বাক্স রেখেছেন। আমার মনটা আবার অস্থির হয়ে উঠল। তিনি হাসি মুখে বললেন, বিন্দিয়া, তুমি আজ অসাধারণ করেছ। এই উপহারটা তোমার জন্য। আমি দৃঢ় গলায় বললাম, স্যার, আমি এখানে শুধু প্রশিক্ষণের জন্য এসেছি। আমার কোনো উপহারের দরকার নেই। তিনি একটু থমকে গেলেন। তারপর বললেন, বিন্দিয়া, তুমি বড্ড বেশি সন্দেহ করো। আমি শুধু তোমার সঙ্গে আমাদের পেশাগত পরিকল্পনা নিয়ে গল্প করতে চাই। তুমি আমার কোম্পানির মুখ হতে যাচ্ছ, তাই আমি তোমাকে আরও ভালোভাবে জানতে চাই। আমি বললাম, স্যার, আমার কাজ দিয়ে আমি আপনার কোম্পানির সুনাম বাড়াতে চাই। আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার কিছু নেই। তিনি হাসলেন, কিন্তু তার হাসিতে একটা অস্বস্তিকর ভাব ছিল। তিনি বললেন, ঠিক আছে বিন্দিয়া, আজ আমার মনটা ভালো নেই। তুমি একটু থাকো, আমাদের পেশাগত বিষয় নিয়ে গল্প করি। আমি দৃঢ়ভাবে বললাম, স্যার, আমি এখানে প্রশিক্ষণের জন্য এসেছি। আমার মা বাসায় অপেক্ষা করছেন, আমাকে যেতে হবে। তিনি একটু হতাশ হলেন, কিন্তু বললেন, ঠিক আছে, তুমি কাল আবার এসো। তোমার প্রশিক্ষণ হয়ে গেছে বলে আমি অবাক হয়ে বললাম, প্রশিক্ষণ হয়ে গেছে, কিন্তু আমি তো এখনো কিছুই শিখলাম না। তিনি হাসলেন, বললেন, বিন্দিয়া, তুমি যে এই উপহার দেখেও লোভে পড়লে না, এটাই তোমার সবচেয়ে বড় পরীক্ষা ছিল। তুমি পাশ করেছ। আমি হতবাক হয়ে গেলাম। এটা কি ধরনের পরীক্ষা? আমার মন বলছিল এইসব কথার পিছনে কিছু একটা লুকিয়ে আছে। আমি বললাম, স্যার, আমি শুধু আমার কাজ দিয়ে আপনার কোম্পানির জন্য কিছু করতে চাই। তিনি বললেন, অবশ্যই বিন্দিয়া, তুমি আমার কোম্পানির মডেল হবে। কাল থেকে আমরা আসল কাজ শুরু করব। আমি চেম্বার থেকে বেরিয়ে এলাম। মনে একটা অজানা উৎকণ্ঠা। বাসায় ফিরে মাকে সব বললাম। মা বললেন, বিন্দিয়া, তুই শিল্পপতির কথায় কান দিস না। তোর নীতি আর সততাই তো সবচেয়ে বড় শক্তি। আমি মায়ের কথায় মাথা নাড়লাম, কিন্তু মনে মনে ভাবলাম, এই প্রশিক্ষণের আসল উদ্দেশ্য কি? শ্রীমান কুণ্ডু কি সত্যি আমাকে তার কোম্পানির মডেল করতে চান, নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? বন্ধুরা, শ্রীমান কুণ্ডুর এই পরীক্ষার পিছনে কি রহস্য লুকিয়ে আছে? আমি কি তার প্রস্তাবে রাজি হব, নাকি আমি রাস্তা থেকে সবে আসব?
খুব চিন্তায় ছিলাম। শ্রীমান কুণ্ডুর উপহার আর তার পরীক্ষার কথা আমার মনকে আরও অস্থির করে তুলেছিল। তিনি বললেন, আমি পাশ করেছি, কিন্তু এই পরীক্ষার আসল মানে কি? আমার মনে হচ্ছিল তার উদ্দেশ্য শুধু পেশাগত নয়, এর পেছনে কিছু একটা লুকিয়ে আছে। আমি মায়ের কথা মনে রাখলাম, আমার সততা আর নীতি আমার শক্তি। আমি সিদ্ধান্ত নিলাম আমি প্রশিক্ষণে যাব, কিন্তু আমার সীমানা কঠোরভাবে বজায় রাখব। পরের দিন আমি আবার একাডেমিতে গেলাম। আজ প্রশিক্ষণে আরও কম লোক ছিল। অবিশি আমাকে দেখে বলল, বিন্দিয়া, তুমি এখনও এখানে? আমি শুনেছি শ্রীমান কুণ্ডু নাকি শুধু তোমাকে আর একজনকে বেছে নিয়েছেন। আমি হাসার চেষ্টা করলাম, কিন্তু মনের মধ্যে উৎকণ্ঠা বাড়ছিল। আমি বললাম, অবশ্যই, আমি শুধু আমার কাজটা ঠিকঠাক করতে চাই, দেখি কি হয়। কিন্তু আমার মন বলছিল এ বাছাইয়ের পিছনে কিছু একটা গোলমাল আছে। প্রশিক্ষণ শুরু হলো। আজ আমাদের একটা বট প্রচারণা। ভিডিওর জন্য রিহার্সাল করতে হবে। মিস্টার শ্যাম আমাদের বললেন, বিন্দিয়া, তুমি এই প্রচারণার মুখ হবে। আমরা তোমার নৃত্যশৈলীকে কাজে লাগিয়ে একটা অনন্য প্রচারণা তৈরি করতে চাই। আমি উৎসাহ পেলাম, এটা আমার নাচের সঙ্গে সরাসরি সম্পর্কিত। আমি আমার সেরা পারফরম্যান্স দিলাম। রিহার্সালের সময় আমার নাচ দেখে সবাই হাততালি দিল। মিস্টার শ্যাম বললেন, বিন্দিয়া, তুমি এই প্রচারণাকে অন্য মাত্রায় নিয়ে যাবে। কিন্তু প্রশিক্ষণ শেষে শ্রীমান কুণ্ডু আবার আমাকে তার চেম্বারে ডাকলেন। আমি সতর্কতার সঙ্গে গেলাম। চেম্বারে ঢুকে দেখি তিনি একা বসে আছেন, টেবিলে একটা দামে ঘড়ি রাখা। তিনি হাসি মুখে বললেন, বিন্দিয়া, তুমি আজ আবার সবাইকে মুগ্ধ করেছ। এই ঘড়িটা তোমার জন্য। আমি দুই গলায় বললাম, স্যার, আমি আপনার উপহার নিতে পারবো না। আমি এখানে শুধু আমার কাজের জন্য এসেছি। তিনি একটু অবাক হলেন। তারপর বললেন, বিন্দিয়া, তুমি বড় জেদি। আমি শুধু তোমার সঙ্গে আমাদের পেশাগত পরিকল্পনীয় সময় কাটাতে চাই। আমার মনটা আরও অস্থির হয়ে উঠল। আমি বললাম, স্যার, আমি একজন নৃত্যশিল্পী। আমার কাজ হলো মঞ্চে পারফর্ম করা। আমি আপনার কোম্পানির জন্য আমার সেরা পারফরম্যান্স দেব, কিন্তু এর বাইরে আমি কোনো ব্যক্তিগত সম্পর্কে আগ্রহী নই। তিনি হাসলেন, কিন্তু তার হাসিতে একটা অস্বস্তিকর ভাব ছিল। তিনি বললেন, ঠিক আছে বিন্দিয়া, তুমি আমার কথা ভেবে দেখো, কাল আমরা আবার কথা বলব। আমি চেম্বার থেকে বেরিয়ে এলাম, মনে একটা অজানা আশঙ্কা। বাসায় ফিরে আমি মাকে সব বললাম। মা গম্ভীর মুখে বললেন, বিন্দিয়া, তুই ঠিক কাজ করেছিস। এই লোকের উদ্দেশ্য পরিষ্কার নয়, তুই তোর সততা আর নীতি বজায় রাখ। আমি মায়ের কথায় মাথা নাড়লাম, কিন্তু মনে মনে ভাবলাম, আমি কি এই প্রশিক্ষণ চালিয়ে যাব? শ্রীমান কুণ্ডুর বারবার উপহার দেওয়া, তার ব্যক্তিগত কথাবার্তা, তা আমাকে সন্দেহের মধ্যে ফেলছিল। আমি সিদ্ধান্ত নিলাম আমি আমার কাজে মনোযোগ দেব, কিন্তু তার সঙ্গে দূরত্ব বজায় রাখব। পরের দিন প্রশিক্ষণে গিয়ে দেখি আমি আর একজন মাত্র প্রশিক্ষণার্থী, বাকি অভিশ্রী আর নেই। আমি মিস্টার শ্যামকে জিজ্ঞেস করলাম, স্যার, অন্যান্যরা কোথায়? তিনি বললেন, শ্রীমান কুণ্ডু শুধু তোমাকে আর একজনকে বেছে নিয়েছেন। এখন থেকে তোমাদের জন্য বিশেষ প্রশিক্ষণ হবে। আমার মনটা আবার অস্থির হয়ে উঠল। এই বিশেষ প্রশিক্ষণ কি? আমি কি এর পিছনে শ্রীমান কুণ্ডুর আসল উদ্দেশ্য বুঝে উঠতে পারছিলাম না। শ্রীমান কুণ্ডুর বিশেষ প্রশিক্ষণ আমার মনে একটা গভীর সন্দেহ জাগিয়ে তুলেছিল। আমি নিজেকে বারবার বলছিলাম, আমি শুধু আমার কাজে মনোযোগ দেব। আমার নাচ, আমার শিল্পই আমার পরিচয়। আমি মায়ের কথা মনে রাখলাম। আমার সততা আর নীতি আমার সবচেয়ে বড় শক্তি। তবু প্রতিদিন একাডেমিতে যাওয়ার সময় আমার মনে একটা অজানা আশঙ্কায় ভরে থাকত। পরের দিন আমি একাডেমিতে গেলাম। আজ শুধু আমি আর আরেকজন প্রশিক্ষণার্থী সোহম ছিলাম। মিস্টার শ্যাম আমাদের বললেন, আজ তোমরা শ্রীমান কুণ্ডুর কোম্পানির একটা বড় প্রচারণার জন্য ফাইনাল রিহার্সাল করবে।
বিন্দিয়া, তুমি মূল মডেল, তোমার নৃত্যশৈলী এই ক্যাম্পেইনকে অনন্য করে তুলবে। আমি উৎসাহ পেলাম। এটা আমার নৃত্যশিল্পের জন্য একটা বড় সুযোগ। আমি মন দিয়ে রিহার্সাল করলাম। আমার সেরা পারফরম্যান্স দিলাম। সোহম ও আমার সঙ্গে তাল মিলিয়ে কাজ করল। মিস্টার শ্যাম খুব খুশি হলেন। বললেন, বিন্দিয়া, তুমি এই প্রচারণাকে সফল করে তুলবে। রিহার্সাল শেষে শ্রীমান কুণ্ডু এলেন। তিনি আমার পারফরম্যান্স দেখে হাততালি দিয়ে বললেন, বিন্দিয়া, তুমি অসাধারণ। আমি জানতাম তুমি আমার কোম্পানির জন্য পারফেক্ট। আমি ধন্যবাদ দিয়ে বললাম, স্যার, আমি আমার নাচ দিয়ে আপনার কোম্পানির সুনাম বানাতে চাই। তিনি হাসলেন। তারপর বললেন, বিন্দিয়া, তুমি একটু আমার চেম্বারে এসো, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। আমার মনটা আবার অস্থির হয়ে উঠল। আমি সতর্কতার সঙ্গে তার চেম্বারে গেলাম। চেম্বারে ঢুকে দেখি তিনি টেবিলে একটা উপহারের বাক্স রেখেছেন। তিনি হাসি মুখে বললেন, বিন্দিয়া, এটা তোমার জন্য। তুমি আমার কোম্পানির জন্য যা করছো এটা তার ছোট্ট পুরস্কার। আমি দুই গলায় বললাম, স্যার, আমি আপনার উপহার নিতে পারবো না। আমি শুধু আমার কাজের জন্য এখানে এসেছি। তিনি একটু হতাশ হলেন। তারপর বললেন, বিন্দিয়া, তুমি বড় সিরিয়াস। আমি শুধু তোমার সঙ্গে আমাদের প্রফেশনাল পরিকল্পনা নিয়ে গল্প করতে চাই। তুমি আমার কোম্পানির মুখ হতে যাচ্ছ, তাই আমি তোমাকে আরও ভালোভাবে জানতে চাই। আমি বললাম, স্যার, আমি একজন নৃত্যশিল্পী। আমার কাজ হলো মঞ্চে পারফর্ম করা। আমি আপনার কোম্পানির জন্য আমার সেরা পারফরম্যান্স দেব। কিন্তু এর বাইরে আমি কোনো ব্যক্তিগত সম্পর্কে আগ্রহী নই। তিনি হাসলেন, কিন্তু তার হাসিতে একটা অস্বস্তিকর ভাব ছিল। তিনি বললেন, ঠিক আছে বিন্দিয়া, তুমি আমার কথা ভেবে দেখো। কাল আমরা ফাইনাল শুটিং শুরু করব। তুমি প্রস্তুত থেকো। আমি চেম্বার থেকে বেরিয়ে এলাম, মনে একটা অজানা আশঙ্কা। বাসায় ফিরে আমি মাকে সব বললাম। মা গম্ভীর মুখে বললেন, বিন্দিয়া, তুই ঠিক কাজ করেছিস। এই লোকের উদ্দেশ্য পরিষ্কার নয়। তুই তোর সততা আর নীতি বজায় রাখ। আমি মায়ের কথায় মাথা নাড়লাম। কিন্তু মনে মনে ভাবলাম, আমি কি এই প্রচারণায় অংশ নেব? শ্রীমান কুণ্ডুর বারবার উপহার দেওয়া তার ব্যক্তিগত কথাবার্তা আমাকে আরও সন্দেহের মধ্যে ফেলছে। আমি সিদ্ধান্ত নিলাম, আমি ফাইনাল শুটিং-এ অংশ নেব। কিন্তু আমার সীমানা কঠোরভাবে বজায় রাখব। পরের দিন ফাইনাল শুটিং-এর জন্য আমি একাডেমিতে গেলাম। সোহম আর আমি ছিলাম মূল মডেল। আমি আমার নৃত্যশৈলী দিয়ে প্রচারণার জন্য সেরা পারফরম্যান্স দিয়ে শুটিং শেষে মিস্টার শ্যাম বললেন, বিন্দিয়া, তুমি আমাদের প্রচারণাকে অসাধারণ করে তুলেছ। আমি খুশি হলাম, কিন্তু মনে মনে জানতাম শ্রীমান কুণ্ডুর সঙ্গে আমার এই যাত্রা এখানেই শেষ নয়। শুটিং শেষে শ্রীমান কুণ্ডু আমাকে আবার ডাকলেন। আমি সতর্কতার সঙ্গে তার চেম্বারে গেলাম। তিনি বললেন, বিন্দিয়া, তুমি আমার প্রত্যাশার চেয়েও বেশি করেছ। এখন আমি তোমাকে আমার কোম্পানির সবচেয়ে বড় প্রচারণার মুখ করতে চাই। আমি জিজ্ঞেস করলাম, স্যার, এটা ঠিক কী ধরনের প্রচারণা? তিনি হাসি দিয়ে বললেন, সবসময় বুঝতে পারবে, শুধু আমার উপর ভরসা রাখো। আমি চেম্বার থেকে বেরিয়ে এলাম। মনে একটা গভীর উৎকণ্ঠা। বন্ধুরা, শ্রীমান কুণ্ডরের নতুন প্রচারণার পিছনে কী রহস্য লুকিয়ে আছে? বিশ্বাসটা আমাকে ভাবিয়ে তুলছিল। শ্রীমান কুণ্ডুর রহস্যময় কথাবার্তা আমার মনকে অস্থির করে তুলেছিল। তার বড় প্রচারণার কথা শুনে আমি উৎসাহী হয়েছিলাম, কিন্তু তার উদ্দেশ্য নিয়ে আমার সন্দেহ কাটছিল না। আমি মায়ের কথা মনে রাখলাম। আমার সততা আর নীতি আমার সবচেয়ে বড় শক্তি। আমি সিদ্ধান্ত নিলাম, আমি এই প্রচারণায় অংশ নেব, কিন্তু আমার সীমানা কঠোরভাবে বজায় রাখব। পরের দিন আমি একাডেমিতে গেলাম। আজ ছিল ফাইনাল প্রচারণার শুটিং। শুধু আমি আর সোহম ছিলাম।
মিস্টার শ্যাম আমাদের বললেন, বিন্দিয়া, এই প্রচারণা আমাদের কোম্পানির সবচেয়ে বড় প্রজেক্ট। তোমার নৃত্যশৈলী এটাকে সফল করে তুলবে। আমি মন দিয়ে রিহার্সেল করলাম। আমার নাচের প্রতিটা পদক্ষেপে আমি আমার শিল্পের প্রতি ভালোবাসা ঢেলে দিলাম। শুটিং শেষে সবাই হাততালি দিয়ে আমার প্রশংসা করল। মিস্টার শ্যাম বললেন, বিন্দিয়া, তুমি আমাদের প্রত্যাশার চেয়েও বেশি করেছ। শুটিং শেষে শ্রীমান কুণ্ডু আমাকে তার চেম্বারে ডাকলেন। আমি সতর্কতার সঙ্গে গেলাম। চেম্বারে ঢুকে দেখি তিনি একা বসে আছেন, টেবিলে একটা চেক রাখা, 1,000,000 টাকার। তিনি হাসি মুখে বললেন, বিন্দিয়া, তুমি আমার কোম্পানির জন্য অসাধারণ কাজ করেছ। এই চেকটা তোমার। আমি অবাক হয়ে বললাম, স্যার, এটা কিসের জন্য? তিনি হাসলেন। বললেন, বিন্দিয়া, তুমি আমার পরীক্ষায় পাশ করেছ। আমি তোমাকে দিয়ে আমার কোম্পানির মডেল করতে চেয়েছিলাম, কিন্তু আমি আরও দেখতে চেয়েছিলাম তুমি কতটা সৎ। তুমি আমার উপহারগুলো বারবার ফিরিয়ে দিয়েছ। তুমি আমার পেশাগত পরিকল্পনার বাইরে কোনো ব্যক্তিগত সম্পর্কে আগ্রহ দেখাওনি। এটা আমার জন্য অনেক বড় কথা। আমি হতবাক হয়ে গেলাম। তিনি আরও বললেন, আমার কোম্পানির জন্য আমি এমন একজন মডেল চেয়েছিলাম যার মধ্যে শুধু প্রতিভা নয়, সততাও আছে। তুমি সেই মানুষ। আমি বললাম, স্যার, আমি শুধু আমার কাজটা ঠিকঠাক করতে চেয়েছিলাম। আমার নাচ আর শিল্পই আমার পরিচয়। তিনি হাসলেন, বললেন, বিন্দিয়া, তুমি আমার কোম্পানির সবচেয়ে বড় প্রচারণার মুখ হবে। এই চেকটা তোমার প্রতিভার সততার জন্য। আমি চেকটা নিলাম, কিন্তু মনে মনে ভাবলাম, এই সাফল্য আমার নীতির জয়। বাসায় ফিরে আমি মাকে সব বললাম। মা চোখে জল নিয়ে বললেন, বিন্দিয়া, তুই আমার গর্ব। তুই তোর বাবার স্বপ্ন পূরণ করেছিস আর নিজের সততা বজায় রেখেছিস। আমি মায়ের কথায় মাথা নাড়লাম। আমার মন শান্ত হয়ে গেল। আমি বুঝলাম আমার সততার নীতি আমাকে এই জায়গায় নিয়ে এসেছে। পরের কয়েক মাস আমি শ্রীমান কুণ্ডুর কোম্পানির প্রচারণার মডেল হিসেবে কাজ করলাম। আমার নাচ আর পারফরম্যান্স সারা দেশে প্রশংসিত হলো। আমি একজন নৃত্যশিল্পী থেকে একজন সফল মডেল হিসেবে পরিচিতি পেলাম। কিন্তু আমার মনের শান্তি এলো এই বোধ থেকে। আমি কখনো আমার নীতির সঙ্গে আপস করিনি। বন্ধুরা, সবশেষে আমি তোমাদেরকে বলব, সততাই সবচেয়ে বড় শক্তি। তুমি যে পথেই চলো না কেন, সততার নীতি তোমাকে সবসময় সঠিক পথে নিয়ে যাবে। আমি আমার স্বপ্ন পূরণ করেছি, কিন্তু তার চেয়েও বড় কথা, আমি আমার সততার জয় দেখেছি। তোমরাও মনে রেখো, সততার মূল্য এই পৃথিবীতে অপরিসীম। আর যারা এই পথে চলে তাদের সাফল্য নিশ্চিত। বন্ধুরা, গল্পটি তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। বন্ধুরা, এতক্ষণ তোমরা ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।